আজকের ভিডিওতে আমরা ইংরেজি সাহিত্যের একটা গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য অধ্যায় রেনেসাঁ সম্পর্কে আলোচনা করব। এই যুগটা 1500 শতক থেকে 1700 শতকের মধ্যে প্রথম দিকে বিস্তৃত ছিল, অলমোস্ট 1500 থেকে 1660 পর্যন্ত। এবার আসা যাক রেনেসাঁ শব্দের অর্থে। রেনেসাঁ শব্দের অর্থ পুনর্জাগরণ বা নতুন করে জেগে ওঠা। এটা তোমরা কম বেশি সবাই জানো, কিন্তু এই যুগটার কেন পুনর্জাগরণ, কি থেকে পুনর্জাগরণ এবং কেন রেনেসাঁ হলো, এটা কি তোমরা কখনো ভেবে দেখেছো? আমি তোমাদেরকে গত ভিডিওতে অর্থাৎ দ্য মিডল ইংলিশ পিরিয়ড সম্পর্কে যে ভিডিওতে ডিসকাস করেছিলাম, সেখানে তোমাদেরকে বলেছিলাম ডার্ক এজ নামের একটা সময়ের কথা বা ব্যারন এজ। সেখানে আমরা কি দেখেছিলাম, চসারের মৃত্যু হয়ে যায়। তো চসারের মৃত্যু হয়ে যাওয়ার পরে আর কোনো সাহিত্যিক যারা অনেক বেশি বেটার বা ট্যালেন্টেড এবং এইজটাকে রিপ্রেজেন্ট করতে পারে বা সাহিত্যকর্মে অনেক বেশি এক্সপার্ট, এরকম কোনো রাইটার আমরা দেখতে পাই না। আমরা দেখতে পাই সবাই কপি করে লেখা শুরু করে দেয় এবং সেখানে সৃজনশীলতা মরে যায় টাইপের অবস্থা। এই জন্য এই যুগটাকে কিন্তু ডার্ক যুগ বলা হয়, ঠিক আছে, ডার্ক এজ বা ব্যারন এজ। তারপরে আমরা দেখতে পাই উইলিয়াম ক্যাক্সটন প্রিন্টিং প্রেস আবিষ্কার করেন, ঠিক আছে। তাহলে কি হলো, এই ডার্ক এজের শেষ হয়ে যায় সেই প্রিন্টিং প্রেস থেকে, আবিষ্কার হওয়ার পর থেকে। তো একটা অন্ধকার যুগ থেকে আবার নতুন একটা যুগ শুরু হয়, অন্ধকার যুগের শেষ হয়ে যায় এবং সেই প্রিন্টিং প্রেস আবিষ্কারের সাথে সাথে নতুন কিছু লেখক এবং যারা অনেক বেশি সৃজনশীল সাহিত্যকর্মে তাদের আবির্ভাব ঘটে, যার ফলে সেই অন্ধকার যুগ ডার্ক এজ, এই ডার্ক এজটা কিন্তু শেষ হয়ে যায়। তো যখন একটা কিছু শেষ হয়ে যায় তখন সবকিছু ঠিক করে দেওয়ার জন্য আবার নতুন করে জাগরণের প্রয়োজন হয়, ঠিক আছে। এই যে মানুষ জাগতে শুরু করে, নতুন নতুন লেখা আবিষ্কার হতে থাকে, চারদিকে আবিষ্কার হতে থাকে, অনেক বৈজ্ঞানিক আবিষ্কার হতে থাকে, লেখা এবং সাহিত্য, সংস্কৃতি, শিল্প, সব দিকে যখন অন্ধকার কেটে যায়, মানুষ নতুন করে জাগতে শুরু করে, সেই সময়টাকেই বলা হয়েছে রেনেসাঁ বা পুনর্জাগরণ। অর্থাৎ অন্ধকার যুগের সমাপ্তি এবং একটা নতুন যুগ, অর্থাৎ চসারের সময়ে যেটা হারিয়ে গেছিল সেই সংস্কৃতিটা আবার ফিরে আসে, পুনর্জাগরণ হয়। এই জন্য এই সময়টাকে রেনেসাঁ বলে, যার অর্থ নতুন করে জেগে ওঠা বা পুনর্জাগরণ। ইতালিতে শুরু হওয়া এই সাংস্কৃতিক আন্দোলন শীঘ্রই ইংল্যান্ড সহ ইউরোপে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং এটি ইংরেজি সাহিত্যের সমৃদ্ধ ও আধুনিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই যুগে সাহিত্য, শিল্প, বিজ্ঞান এবং দর্শনে বিপুল পরিবর্তন আসে, যা ভবিষ্যতের সাহিত্যিক ও সাংস্কৃতিক ভিত্তি তৈরি করে। চলো আজকের ভিডিওতে আমরা এই যুগের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করব। রেনেসাঁ যুগে আমরা দেখতে পাই 1500 থেকে 1660 পর্যন্ত বিস্তৃত ছিল রেনেসাঁ যুগ। তো এর মধ্যে কিছু সাব পিরিয়ড ছিল, ঠিক আছে, অর্থাৎ যেরকম হচ্ছে প্রিপারেশন ফর রেনেসাঁ, এরপরে আমরা দেখতে পাই এলিজাবেথান এজ, এরপরে আসে জ্যাকোবিয়ান এজ, তারপরে আসে ক্যারোলিন ও কমনওয়েলথ এজ। তো আমরা এক এক করে প্রথম থেকে সব বিষয় একটু একটু করে জানবো, ঠিক আছে। প্রথমে আমরা জানি প্রিপারেশন ফর রেনেসাঁ বা আর্লি টিউডর যুগ। এইটা হচ্ছে রেনেসাঁর প্রথম পর্ব, 1500 থেকে 1558 সাল পর্যন্ত বিস্তৃত ছিল। এই সময়ে মধ্যযুগীয় অর্থাৎ মিডল ইংলিশের যে সাহিত্য ছিল, সেই সাহিত্য থেকে রেনেসাঁর দিকে ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করে। ধর্মীয় সংস্কার, মানবতাবাদ, এইসবের উত্থান এই যুগ, মানবতাবাদের উত্থান এই যুগের সাহিত্যকে প্রভাবিত করে। এই সময়ের কয়েকজন লেখক এবং তাদের গুরুত্বপূর্ণ কাজ নিয়ে আমরা আলোচনা করি। এই সময়ের একজন পপুলার রাইটার ছিলেন স্যার টমাস হোয়াইট এবং হেনরি হাওয়ার্ড। এই দুজন কবি ইংল্যান্ডে সনেটের সূচনা করেন। তাদের কবিতা ইতালীয় রেনেসাঁ সাহিত্য দ্বারা প্রভাবিত ছিল। এরপরে আসে টমাস মোর। তার লেখা একটা বিখ্যাত ওয়ার্কিং সে সময়ে লেখা হয় 1516-এ, নাম হচ্ছে ইউটোপিয়া। এই বইটি একটি কাল্পনিক আদর্শ সমাজের চিত্র আঁকে এবং মানবতাবাদের চেতনাকে তুলে ধরে। এরপরেই শুরু হয় কিন্তু এলিজাবেথান এজ। এলিজাবেথান এজ হলো রেনেসাঁ সাহিত্যের স্বর্ণযুগ।
এটা রানী এলিজাবেথের রাজত্বকাল 1558 থেকে 1603 পর্যন্ত বিস্তৃত ছিল। রানী এলিজাবেথের নাম অনুসারে এই যুগের নাম দেওয়া হয় এলিজাবেথান এজ। এই সময়ে ইংল্যান্ডে থিয়েটার ও নাটক ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং অনেক বিখ্যাত সাহিত্যিক আবির্ভূত হন। এই সময়ের কিছু গুরুত্বপূর্ণ লেখক হচ্ছেন উইলিয়াম শেক্সপিয়ার, যিনি এই যুগের সর্বাধিক প্রভাবশালী লেখক। তার সৃষ্টি হচ্ছে হ্যামলেট, ম্যাকবেথ, ওথেলো, রোমিও অ্যান্ড জুলিয়েট আমাদের সাহিত্যের ঐতিহ্যে গুরুত্বপূর্ণ স্থান দখল করে। শেক্সপিয়ারের রচনা মানব চরিত্র, মনোবিজ্ঞান এবং সামাজিক বিষয়ে গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে। এই সময়ে এডমন্ড স্পেন্সারেরও আবির্ভাব ঘটে। তার দ্য ফেয়ারি কুইন 1590 সালে একটি মহাকাব্যিক কাব্য, যা রূপকধর্মী কাহিনী হিসাবে এলিজাবেথান মূল্যবোধকে উপস্থাপন করে। এই সময়ে আবির্ভাব ঘটে ক্রিস্টোফার মার্লোরও। তার লেখা ডক্টর ফস্টার্স, ট্যাম্বোরলেইন, দ্য জিউ অফ মাল্টা নাটকগুলো এলিজাবেথান যুগের ট্র্যাজেডির নতুন দিগন্ত উন্মোচন করে। এরপরেই আসে কিন্তু জ্যাকোবিয়ান এজ, অর্থাৎ এলিজাবেথান যুগের শেষ হয়। রানী এলিজাবেথ এর রাজত্বকাল শেষ হয়ে যায় এবং জেমস প্রথম, কিং জেমস ওয়ানের রাজত্ব শুরু হয়। এলিজাবেথান যুগের পরে আসে জ্যাকোবিয়ান যুগ, যা রাজা জেমস প্রথমের রাজত্বকাল 1603 থেকে 1625 সাল পর্যন্ত বিস্তৃত ছিল। এই সময়ে সাহিত্যে মানুষের অন্ধকার ও নিষ্ঠুর দিক নিয়ে বেশি আলোচনা করা হয়। গুরুত্বপূর্ণ কিছু লেখক থাকে এই সময়ে, যাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বেন জনসন, জন ডান, এমনকি শেক্সপিয়ার এই যুগেও ছিলেন। এই যুগে তিনি কিছু গভীর ও অন্ধকারময় নাটক রচনা করেন, যেমন কিং লিয়ার, ম্যাকবেথ এবং অথেলো। বেন জনসন তার কমেডিগুলো যেমন ভলপুনি এবং দ্য অ্যালকেমিস্ট সমাজের ভণ্ডামি ও দুর্নীতি ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করে, ঠিক আছে, যেটাকে বলা হয় স্যাটায়ার। এমনকি সে সময় জন ডান আসে, মেটাফিজিক্যাল কবিতার জনক হিসেবে পরিচিত জন ডান। তার প্রেম ও ধর্মীয় কবিতায় গভীর দার্শনিকতা ও আবেগ মিশিয়ে দিয়েছেন। এর পরবর্তী পিরিয়ড হচ্ছে ক্যারোলিন বা কমনওয়েলথ যুগ। 1625 থেকে 1660 সাল পর্যন্ত সময়কে ক্যারোলিন ও কমনওয়েলথ যুগ বলা হয়। এই সময়ের সাহিত্যে কিং প্রথম চার্লস বা চার্লস ওয়ান এর সময় এবং ইংল্যান্ডের গৃহযুদ্ধের প্রতিফলন লক্ষ্য করা যায়। এই যুগে কিছু সাহিত্যিক রাজতন্ত্রপন্থী ছিলেন, আবার কেউ কেউ পার্লামেন্টের পক্ষে ছিলেন। এই সময়ের গুরুত্বপূর্ণ লেখক এবং কাজ সম্পর্কে একটু ডিসকাস করি। গুরুত্বপূর্ণ লেখকদের মধ্যে অন্যতম হচ্ছে জন মিল্টন। তার লেখা প্যারাডাইস লস্ট 1667 প্রকাশিত হয়। তার মহাকাব্যিক সৃষ্টি হচ্ছে প্যারাডাইস লস্ট, যা এই যুগের সবচেয়ে বিখ্যাত সাহিত্যকর্ম। এটি আদম ও ইভের পাপ ও পতনের কাহিনী তুলে ধরে। এরপরে আরো একজন গুরুত্বপূর্ণ রাইটার আসেন এখানে, তিনি হচ্ছেন রবার্ট হেরিক। তার কাব্যে জীবনের আনন্দ এবং প্রেমকে প্রশংসা করা হয়, যেমন টু দ্য ভার্জিনস, টু দ্য মেক মাচ অফ টাইম ইত্যাদি। এবার আমরা জানবো রেনেসাঁ যুগের মূল বৈশিষ্ট্য ও ঐতিহ্য। রেনেসাঁ যুগের সাহিত্যিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে মানবতাবাদ, কল্পনা, প্রেম, প্রকৃতি এবং আত্মপ্রকাশ। এই যুগের সাহিত্যিকরা গ্রিক ও রোমান কাব্য এবং নাটকের আদর্শ অনুসরণ করতেন। রেনেসাঁ সাহিত্যের আরেকটি বড় বৈশিষ্ট্য ছিল আবেগ ও যুক্তির মিশ্রণ, যা মানব অস্তিত্বের গভীর প্রশ্নগুলিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। গুরুত্বপূর্ণ সাহিত্যিক প্রভাব হচ্ছে মানবতাবাদ, ব্যক্তির মর্যাদা এবং মানব জাতির উন্নতির প্রতি বিশ্বাস, যা রেনেসাঁ সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য ছিল। গ্রিক ও রোমান আদর্শও ছিল এর অন্যতম বৈশিষ্ট্য। রেনেসাঁ সাহিত্যিকরা প্রাচীন গ্রিক ও রোমান সাহিত্য থেকে অনুপ্রাণিত হয়ে তাদের কাজের মধ্যে ক্লাসিক্যাল আদর্শ নিয়ে আসেন। রেনেসাঁ যুগের সাহিত্য ইংরেজি সাহিত্যের অগ্রগতিতে অনন্য ভূমিকা পালন করেছে। এই যুগের লেখকরা সাহিত্যের ভাষা ও কাঠামোকে আধুনিক রূপে নিয়ে আসেন, যা আমাদের বর্তমান সাহিত্যকে সমৃদ্ধ করেছে। রেনেসাঁ যুগের সাহিত্য শুধু ইংল্যান্ড নয়, সমগ্র বিশ্বে সাহিত্যপ্রেমীদের জন্য চিরন্তন প্রেরণার উৎস হয়ে আছে। সাহিত্য জগতের এই মহান অধ্যায় সম্পর্কে জানার জন্য আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি এই আলোচনা তোমাদের রেনেসাঁ সাহিত্যের গভীরতা বুঝতে হেল্প করেছে। তোমরা রেনেসাঁ সম্পর্কে
বিস্তারিত বুঝতে পেরেছো, আমাদের এর পরের ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটা শেষ করছি এখানে। আমরা পরবর্তীতে ডিসকাস করব দ্য নিও ক্লাসিক্যাল পিরিয়ড সম্পর্কে। তুমি যদি ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট হয়ে থাকো, এই ভিডিওগুলো তোমার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। ধন্যবাদ।